সবাইকে স্বাগত আরেকটি নতুন লাইভ ক্লাসে। আমরা নিয়ত বায়ু প্রবাহ পড়ছি, তার একটি অংশ হিসাবে গত ক্লাসে আলোচনা করেছি আয়ন বায়ু। আজকে আমরা নিয়ত বায়ুর অপর অংশ, যেটা সেকেন্ড পার্ট, বা আমরা নিয়ত বায়ুকে যদি তিন ভাগে ভাগ করি, তার মধ্যে দ্বিতীয় ভাগ হচ্ছে পশ্চিমা বায়ু। তা আয়ন বায়ুর মতোই আমরা পশ্চিমা বায়ুটাও পড়ে নেব, ঠিক একই পদ্ধতিতে। যারা আয়ন বায়ুর ক্লাসটা করেছো, তোমাদের এই ক্লাসটা বুঝতে অনেকটা সুবিধা হবে। একই পদ্ধতিতে আমরা পড়বো। তাহলে প্রথমে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে পশ্চিমা বায়ুর সংজ্ঞা। পশ্চিমা বায়ুর সংজ্ঞা কি হবে? আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে অংশটা আমি বলছি এটার নাম হচ্ছে কর্কট উচ্চচাপ বলয়। দেখো, এটা কর্কট উচ্চচাপ বলয়। আর এই যে যে অংশটা আমি মার্ক করলাম, এটা মকরীয় উচ্চচাপ বলয়। এখানে খেয়াল করো, দুটোই কিন্তু উচ্চচাপ বলয়। এখানে খেয়াল করো, এটা উচ্চচাপ, আবার এটাও উচ্চচাপ। আমরা জানি বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে রয়েছে দেখো সুমেরু বৃত্ত প্রদেশী নিম্নচাপ বলয়, আর এখানে রয়েছে কুমেরু বৃত্ত প্রদেশী নিম্নচাপ বলয়। তাহলে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে দেখো, এটা উচ্চচাপ, তাহলে এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উচ্চচাপ থেকে এখানে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। আবার এই জায়গায় খেয়াল করো, এটা উচ্চচাপ, সেখান থেকে দেখো সুমেরু বৃত্ত প্রদেশী নিম্নচাপ বলয়ের দিকে বায়ু কিন্তু এইভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশী নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে আমরা বলবো পশ্চিমা বায়ু। তাহলে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। এই জায়গাটা একবার বুঝে গেলে তোমাকে কিন্তু মুখস্থ করার প্রয়োজন হবে না। তাহলে আমি আর একবার সংক্ষেপে রিপিট করছি, যারা বুঝতে পারোনি আবার বুঝে নাও। তাহলে এটা কর্কট উচ্চচাপ বলয়, এটা সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়। তাহলে এই বায়ুটা দেখো কর্কট উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। একইভাবে এটা মকর উচ্চচাপ বলয়, এটা কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়। তাহলে এখানেও বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে দেখো এখানে কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে সংজ্ঞায় আমরা কি বলবো? যে বায়ু কর্কট উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে আমরা বলবো পশ্চিমা বায়ু। আচ্ছা, পশ্চিমা বায়ুর সংজ্ঞা গেল। এবার এটা তোমরা, আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে বলেছি, এবার তোমরা নিজের মতো বলতে পারো। কেউ এটাও বলতে পারো যে বায়ু সারা বছর কর্কট উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় পশ্চিমা বায়ু। আগেরটা আমি তোমাদের সুবিধার জন্য ভেঙে ভেঙে বলেছিলাম, এটা একসঙ্গে বললাম। তাহলে এটাও কিন্তু তোমরা সংজ্ঞা হিসাবে এখানে বলতে পারো। তাহলে আমরা আগের দিন পড়ছিলাম আয়ন বায়ুর সংজ্ঞা, দেখো ঠিক একই রকম পশ্চিমা বায়ুর সংজ্ঞা হয়। এবার আমরা পড়বো যে পশ্চিমা বায়ুর দিক, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। তোমরা মনে করে দেখো, আমরা যখন আয়ন বায়ু পড়ি তখনও কিন্তু আয়ন বায়ুর দিক পড়ার সময়ে আমরা একটা ট্রিক্স ইউজ করেছিলাম, সেম আজকেও আমরা করব, যে দিক যাতে আমাদের ভুল না হয়। আচ্ছা, এখানে আমরা একটা অ্যারো দিয়ে দিক চিহ্নিতকরণ করেছি। এবার তোমরা খেয়াল করো, এই যে বায়ুটা এদিক থেকে এদিকে প্রবাহিত, উত্তর গোলার্ধে যে পশ্চিমা বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে এইভাবে। তাহলে এই যে অ্যারোটা এখানে আছে, এই অ্যারোর সঙ্গে এর মধ্যে কোন অ্যারোর মিল আছে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি হেল্প করছি, দেখো এই অ্যারোটার সঙ্গে কিন্তু এই অ্যারোটার মিল আছে। তাহলে আমরা বলতে পারি পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধের সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে প্রবাহিত হয়। তাহলে উত্তর গোলার্ধের দিক হয়ে গেল। এবার দক্ষিণ গোলার্ধে দেখো এই অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে আছে, দেখো এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই অ্যারোর সঙ্গে এখানে যে অংশটা, তার কোন অ্যারোর মিল আছে? খেয়াল করো, এইটার সঙ্গে কিন্তু এইটার মিল আছে। তাহলে আমরা বলতে পারি দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে প্রবাহিত হয়।
তাহলে দুই গোলার্ধে পশ্চিম বায়ু দুই দিকে প্রবাহিত হয়, এটা আমাদের জানা হয়ে গেল। আগের দিন আয়ন বায়ু পড়তে গিয়ে আমরা দেখেছিলাম ঠিক এই পদ্ধতিতে যে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। এবার যেহেতু বায়ু প্রবাহের অংশটা আমি পড়িয়ে দিলাম, এখানে একটি ব্যাপার আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তাহলে আমরা একবার লিখে নিই, তাহলে সুবিধা হবে। আর পশ্চিম বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে দেখো সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট। আর দক্ষিণ গোলার্ধে কোথায় প্রবাহিত হচ্ছে দেখো, দক্ষিণ গোলার্ধে নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্ট। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ওয়েস্ট ওয়েস্ট কমন, এখানে ইস্ট, এখানেও ইস্ট কমন, আয়ন বায়ুর মতো কিছুটা, যদি আয়ন বায়ুর বিপরীত ছিল। তাহলে আমরা বলতে পারি এর থেকে যে পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, এটা পশ্চিম দিক, তার থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। বাকি এই যে সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট এগুলো কেন এসছে, তার মূল এগুলো এসছে ফেরেলের সূত্র অনুযায়ী। ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, তাই সরাসরি ওয়েস্ট থেকে ইস্টে না গিয়ে কিছুটা বেঁকে প্রবাহিত হয়। আর ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু দক্ষিণ গোলার্ধে কিছুটা বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, তাই সেক্ষেত্রেও সরাসরি ওয়েস্ট থেকে ইস্টে না গিয়ে, যেহেতু এটা দক্ষিণ গোলার্ধ দেখো, ওয়েস্ট থেকে ইস্টে না গিয়ে কিছুটা বেঁকে প্রবাহিত হচ্ছে। এবার মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় বলেই কিন্তু এর নাম হয়েছে পশ্চিমা বায়ু, এইটুকু তোমরা মনে রাখবে। তাহলে আমরা পশ্চিমা বায়ুর সংজ্ঞা পড়ে নিলাম, একইভাবে পশ্চিমা বায়ুর দিক কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় সেটাও পড়ে নিয়েছি। এবার আমরা পড়ব পশ্চিমা বায়ুর অবস্থান। পশ্চিমা বায়ুর অবস্থান কি হবে দেখো, এইটা আমি আগেই বললাম, এটা হচ্ছে কর্কট উচ্চচাপ বলয়, এটা সুমেরু বৃত্তপ্রদেশে নিম্নচাপ বলয়, তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি। এবার এর অবস্থান কত দেখো, এটা অ্যাকচুয়ালি এখানে যে 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ দেখানো আছে, এটা মূলত সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নকে ধরে, তাহলে আপাতত আমরা এটাকে 30 ডিগ্রি মনে করব। এটা 30 ডিগ্রি নর্থ, এটা 60 ডিগ্রি নর্থ। এবার সবসময় এই 30 থেকে 60-এর মধ্যেই পশ্চিম বায়ু প্রবাহিত হয়, কিন্তু কখনো কখনো এর পরিবর্তন ঘটে, কখনো কখনো 25 থেকে 35-এর মধ্যে এর ভ্যারিয়েশন হয়। কেন? কারণ সেটা সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে বা দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে, এটা ডিটেলস আপাতত আমি পড়াচ্ছি না, কারণ আমি শুধু সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কিভাবে নিয়ত বায়ুকে প্রভাবিত করে তার উপর আমি আলাদা ক্লাস করাবো। তাহলে শুধু তোমরা আপাতত এইটুকু ধরে রাখতে পারো যে উত্তর গোলার্ধে পশ্চিম বায়ু প্রবাহিত হচ্ছে 30 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ। এবার কখনো কখনো পরিবর্তন ঘটে, কখনো 25 থেকে 55 হয়, কখনো 35 থেকে 65 হয়ে যায়, সেটা কেন হয় আমি আলাদা ক্লাস নেবো বললাম। তাহলে এইটুকু আপাতত ধরো যে উত্তর গোলার্ধে পশ্চিম বায়ু 30 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে কি হবে দেখো, এটা দক্ষিণ গোলার্ধ, এটার নাম হচ্ছে মকর উচ্চচাপ বলয়, এটাকে আমরা 30 ডিগ্রি ধরে নিচ্ছি, 30 ডিগ্রি সাউথ। আর এটা হচ্ছে দেখো সুমেরু বৃত্তপ্রদেশে নিম্নচাপ বলয়, একে আমরা 60 ডিগ্রি সাউথ ধরে নিচ্ছি। তাহলে দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু এর মধ্যেই প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু 30 থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। তাহলে প্রথম আমরা পড়লাম সংজ্ঞা, তারপর পড়লাম দিক, এবার আমাদের পড়া হয়ে গেল অবস্থান। পশ্চিমা বায়ু কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে, মানে কোন অক্ষাংশ থেকে কোন অক্ষাংশের মধ্যে অবস্থিত। এবার এটা আমি বললাম ফিক্সড নয়, এটা ওই 25 থেকে 35, 60 থেকে 65-র মধ্যে ঘোরাঘুরি করে। কেন করে আমি তার জন্য আলাদা ক্লাস নেব। তো আপাতত আমাদের 3টে অংশ পড়া হয়ে গেল, চলো আমরা পরের অংশটা দেখে নিই। পরের অংশে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য। আচ্ছা, পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য পড়ার আগে আমি তোমাদের ওয়ার্ল্ড ম্যাপে এর কি কি কোথায় অবস্থিত সেটা একটু তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। দেখো, এটাকে আমরা পৃথিবীর মানচিত্র মনে করছি, তাহলে এই জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে 30 ডিগ্রি,
এটা 30°, এটা 60° উত্তর, আবার এটা 30° দক্ষিণ, এদিকে 60° দক্ষিণ। তাহলে পশ্চিমা বায়ু কিন্তু এই রেঞ্জের মধ্যে প্রবাহিত হচ্ছে, এই রেঞ্জের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে। আগের দিন আমরা আয়ন বায়ু যেভাবে পড়েছিলাম ঠিক তার বিপরীত। আয়ন বায়ু কি পড়েছিলাম, যে পূর্ব থেকে পশ্চিম দিকে, এ তার বিপরীত। এবার এই জায়গাটা আমি তোমাদেরকে ধরে বোঝাই। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকার এই জায়গাটা রয়েছে মূলত প্রশান্ত মহাসাগর। তাহলে এই বায়ু যখন প্রশান্ত মহাসাগর থেকে প্রবাহিত হয়ে উত্তর আমেরিকায় প্রবেশ করবে, তাহলে উত্তর আমেরিকার কোন দিকটায় প্রথম প্রবেশ করছে? আমরা জানি এই দিকটা ইস্ট, এই দিকটা ওয়েস্ট। তাহলে দেখো, উত্তর আমেরিকার ওয়েস্ট বা পশ্চিম দিকে প্রথম প্রবেশ করছে। কিন্তু যখন প্রবেশ করছে এই জায়গাটায়, প্রবেশ করার ফলে যে জলীয় বাষ্প সঙ্গে নিয়ে এসেছিল, তার প্রভাবে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। তাহলে পশ্চিমা বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত হয়। আয়ন বায়ু কিন্তু উল্টো ছিল, একবার ভেবে দেখো আগের ক্লাসটা যারা করেছো। যাই হোক, তাহলে এখানে বৃষ্টিপাত ঘটানোর পর এই বায়ুটা যখন মহাদেশের মধ্যভাগে এলো এই জায়গাটায়, তখন কিন্তু এতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেল। অর্থাৎ এই পশ্চিম অংশে যতটা বৃষ্টিপাত ঘটিয়েছিল, তার তুলনায় কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। ফলে কিছু আবহাওয়াগত বা জলবায়ুগত বা উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে। এরপর যখন এই বায়ুটা পূর্ব দিকে এসে পৌঁছবে, তখন কিন্তু এতে জলীয় বাষ্প বিশেষ থাকবে না, ফলে পূর্ব দিকে বৃষ্টিপাত হবে খুবই কম। তাহলে পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ হয় বেশি, মধ্যভাগে হয় কম, আর পূর্ব ভাগে হয় একেবারেই কম। তাহলে কি হবে দেখো, পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাতের ফলে সেখানে কৃষিকাজ ভালো হবে, মধ্যভাগে এমন কিছু ফসল হবে বা তৃণভূমি হবে, আর এমন যদি ফসল হয় এমন কিছু ফসল হবে যেখানে জলের কম প্রয়োজন হয়। আর একদম পূর্ব দিকে দেখো বৃষ্টিপাত পশ্চিমা বায়ুর প্রভাবে ঘটেই না, ফলে পূর্ব দিকে কিন্তু কৃষিকাজ ভালো হবে না। তাহলে এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের কোন দিকে বেশি বৃষ্টিপাত হয়, কেন বৃষ্টিপাত হয়, মধ্যভাগে কম বৃষ্টিপাত হয় কেন হয়, আর পূর্বভাগে একেবারেই কম বৃষ্টিপাত হয় এবং সেটা কেন হয়। এবার তোমাদের বৈশিষ্ট্যগুলো পড়তে আরো সুবিধা হবে। চলো, এবার স্থায়িত্ব। এটি একটি নিয়মিত স্থায়ী বায়ু, সারা বছর নির্দিষ্ট পথে বয়ে চলে। যেহেতু আমি বলেছিলাম নিয়ত বায়ুর ভাগ, তাহলে এটা নিয়মিতই প্রবাহিত হবে, সেটাই স্বাভাবিক। আচ্ছা, আর্দ্রতা মহাসাগরের উপর দিয়ে বয়ে এনে আসার সময় প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে। একটু আগে আমি যেটা বললাম যে মহাসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধের গতিবেগ বেশি হয়। এবার প্রশ্ন হচ্ছে, উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের গতিবেগ কেন বেশি হয়, সেটা আমি আরেকবার তোমাদেরকে ব্যাখ্যা করে দিই। যদিও আয়নবায়ুর সময় আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম, তবুও আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, তাহলে এটা আমি আবার দেখাচ্ছি। দেখো, এটা উত্তর গোলার্ধ 30 থেকে 60 পশ্চিমা বায়ুর প্রবাহের অঞ্চল, এটা দক্ষিণ গোলার্ধ 30, এটা দক্ষিণ গোলার্ধ 60, পশ্চিমা বায়ু এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু উত্তর গোলার্ধ, এই অংশটা তো উত্তর গোলার্ধ, তাহলে এখানে দেখো এটা স্থলভাগ উত্তর আমেরিকা, এখানে দেখো ইউরোপ, আমাদের এশিয়ার বিশাল অংশ। তাহলে উত্তর গোলার্ধে দেখো জলভাগ এইটুকু, এখানে প্রশান্ত মহাসাগর আছে, এখানে প্রশান্ত মহাসাগর। তাহলে উত্তর গোলার্ধে একটা জিনিস তোমরা খেয়াল করো, স্থলভাগের পরিমাণ কিন্তু জলভাগের তুলনায় বেশি, কিন্তু দক্ষিণ গোলার্ধে দেখো এখানে একটু স্থলভাগ, এখানে আর এখানে, বাকি সবটা জলভাগ। তাহলে উত্তর গোলার্ধে যেহেতু স্থলভাগের পরিমাণ বেশি, তাহলে এর মধ্যে দিয়ে যখন পশ্চিমা বায়ু প্রবাহিত হবে স্থলভাগে বাধা পাবে, ফলে উত্তর গোলার্ধে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তার গতিবেগ হয় কম, কিন্তু দক্ষিণ গোলার্ধে যখন পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে সেখানে স্থলভাগের পরিমাণ খুব
খুবই কম। ফলে দক্ষিণ গোলার্ধে কিন্তু এই বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে, তার প্রভাবে এখানে গতিবেগ অনেকটা বেশি। এবার আমি যদি মনে করি এটা 30 ডিগ্রি সাউথ, তাহলে এখানে দেখো রয়েছে 40 ডিগ্রি সাউথ, এখানে 50 ডিগ্রি সাউথ, এটা মনে করো 60 ডিগ্রি সাউথ। এবার 30 থেকে 40-এর মধ্যে, এই 30 থেকে 40 ডিগ্রির মধ্যে যখন পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তার গতিবেগ থাকে বেশি, উত্তর গোলার্ধের তুলনায় তো বেশি অবশ্যই, এবং দক্ষিণ গোলার্ধে যথেষ্ট পরিমাণে গতিবেগ এর থাকে। তো এই জন্য এই 30 থেকে 40 ডিগ্রি যে অক্ষাংশ যার মধ্যে দিয়ে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, এর নাম গর্জনশীল চল্লিশা। মনে হয় যে এর মধ্যে দিয়ে পশ্চিমা বায়ু গর্জন করতে করতে প্রবাহিত হচ্ছে, তাই নাম হয়েছে গর্জনশীল চল্লিশা। আচ্ছা, এবার দেখো 40 থেকে 50 ডিগ্রি, এটা এর মধ্যে দিয়ে যখন পশ্চিমা বায়ু প্রচন্ড বেগে প্রবাহিত হয়, প্রচন্ড বেগে বলতে যেহেতু দক্ষিণ গোলার্ধে এর গতিবেগ এমনিতেই প্রচন্ড বেশি থাকে, তাহলে যেহেতু দক্ষিণ গোলার্ধে গতিবেগ বেশি থাকবে, আর এই 40 থেকে 50 ডিগ্রির মধ্যে যে অংশটা এসছে সেখানে দেখো স্থলভাগের পরিমাণ আরো কম। কার থেকে কম? এই 40 ডিগ্রি থেকেও কম। তাহলে 40 থেকে 50-এর মধ্যে যখন পশ্চিমা বায়ু এসে পৌঁছলো, তার গতিবেগ আরো বৃদ্ধি পেল। এই জন্য এই 40 থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলা হয় ক্রোধোন্মত্ত 50 বা পঞ্চাশিয়া। এবার পরীক্ষা আসতে পারে একে কেন ক্রোধোন্মত্ত পঞ্চাশিয়া বলা হয়, তাহলে এটা কিন্তু লিখতে হবে। আর বাকি থাকলো কি, দেখো 50 থেকে 60, তাহলে 50 থেকে 60-এর মধ্যে দিয়ে যখন পশ্চিমা বায়ু এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে স্থলভাগের পরিমাণ আরো কমে গেছে। তার থেকে 40 থেকে কমে গেছে, 50 থেকেও কমে গেছে। ফলে এখানে এসে পশ্চিমা বায়ুর গতিবেগ আরো বৃদ্ধি পায় এবং এতটাই প্রচন্ড বেগে প্রবাহিত হতে থাকে যেকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। যেহেতু 50 থেকে 60-এর মধ্যে যে প্রবাহিত হচ্ছে, তাই এর নাম হয়েছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। তাহলে আমি এই যেগুলো বলছি এগুলো কিন্তু পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য, এবং তোমরা এই ম্যাপগুলো থেকেই বা এই ডায়াগ্রাম থেকেই এর বৈশিষ্ট্যগুলো তোমরা বলতে পারবে। এর জন্য আলাদা করে তোমাদেরকে কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা একবার ভালো করে ক্লাসটা করো, বুঝতে না পারলে সেকেন্ড টাইম রিপিট করো, এখান থেকে বুঝে যাবে কেন এই পশ্চিমা বায়ুর মূল বৈশিষ্ট্য এবং তাদের নামকরণ কেন হয়েছে। তাহলে আশা করছি এই বৈশিষ্ট্য আমি যেগুলো বললাম তোমরা অবশ্যই বুঝে গেছো। চলো আমরা এই যে গতিবেগ অনেক বেশি, দক্ষিণ গোলার্ধে গতিবেগ কেন বেশি আমি সেটাই ব্যাখ্যা করলাম, এবং তার সঙ্গে পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যগুলো বলে দিলাম। তাহলে এখানে আমি একটু সারমর্ম করে দিয়েছি যে উত্তর গোলার্ধে দেখো স্থলভাগ পাহাড় পর্বত বেশি, আর দক্ষিণ গোলার্ধে পাহাড় পর্বত প্রায় পরিমাণ অনেক কম, জলভাগের পরিমাণ বেশি। এই জন্য উত্তর গোলার্ধে দেখো তুলনামূলকভাবে গতিবেগ অনেকটাই বেশি কম, যেহেতু বাধা পায় পাহাড় পর্বতে, আর গতিবেগ অনিয়মিত। কিন্তু দক্ষিণ গোলার্ধে অত্যন্ত দ্রুত গতিতে, ভয়ঙ্কর গতিতে প্রবাহিত হতে থাকে। বায়ুর দিক এটা তো আমি বলেই দিয়েছি তোমাদেরকে, তোমরা কিভাবে দিকটা বের করবে, তাহলে এটা নিয়ে আর কিছু তোমাদের বলার প্রয়োজন নেই। চলো আমরা পরের স্লাইডে কি আছে দেখে নিই। এরপরে কি রয়েছে দেখো, দক্ষিণ গোলার্ধের নাম আমি একটু আগে তোমাদেরকে বোঝালাম। এবার যেহেতু দক্ষিণ গোলার্ধে 40 থেকে 60-এর মধ্যে কেন হয়, আমি তো তোমরা তো দেখলে একটু আগে, 40 থেকে 60-এর মধ্যে স্থলভাগ না থাকায় পশ্চিমা বায়ু অত্যন্ত এবং ভয়াল রূপ ধারণ করে প্রবাহিত হয়, তাই এর নাম দেওয়া হয়েছে সাহসী পশ্চিমা বায়ু। কার নাম? ওই 40 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি, সরি এটা সাউথ হবে, নর্থ নয় সাউথ হবে, 60 ডিগ্রি সাউথের মধ্যে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে তার নাম দেওয়া হচ্ছে সাহসী পশ্চিমা বায়ু। একে আবার দেখো 40 থেকে 50 একটি ভাগে ভাগ করা হয়, আবার 50 থেকে 60 একটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে রয়েছে গর্জনশীল চল্লিশা, তারপর ক্রোধোন্মত্ত 50 বা পঞ্চাশিয়া, আর তারপরে রয়েছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। তাহলে তিনটাকে একসঙ্গে বলা হচ্ছে সাহসী পশ্চিমা বায়ু। আর এই সাহসী পশ্চিমা বায়ুর ওই ভাগ হচ্ছে 3টে। তাহলে এটাও তোমরা বুঝে গেছো। পরের অংশ, আচ্ছা অক্ষাংশ অনুযায়ী বিশেষ নাম আমি যে বলে দিয়েছি যে গর্জনশীল চল্লিশা অত্যন্ত দ্রুত বিকট গর্জন করে প্রবাহিত হয়। আচ্ছা ক্রুদ্ধ 50 বা
ক্রোধোন্মত্ত 50 আর তীক্ষ্ণ চিৎকারকারী 60। এই যে 40, 50, 60। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। পরের অংশ দেখে নি। আমি যেটা প্রথমে বোঝালাম সেটাই এখানে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। তাহলে কি বলেছিলাম, যে মহাদেশের পশ্চিম অংশে এই বায়ুটা প্রথম প্রবেশ করে। তাই এখানে দেখো বলেছি যে জলীয় বাষ্পপূর্ণ পশ্চিম বায়ু মহাদেশগুলির পশ্চিম দিকে সারা বছর প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আমি যেটা বোঝালাম তোমরা যদি একটু বুঝতে পারো না, এগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। এগুলোর জন্য বইয়ের উপর বা অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকা দরকার হবে না, তোমরা নিজেরাই লিখে নিতে পারবে। যেমন পশ্চিম ইউরোপ, ব্রিটিশ কলম্বিয়া, এই সমস্ত জায়গার মহাদেশগুলির পশ্চিম অংশে সারা বছর প্রায় প্রচুর বৃষ্টিপাত ঘটায় এই পশ্চিমা বায়ুর প্রভাবে। অন্যদিকে যেহেতু বলেছিলাম মধ্য অংশে, মহাদেশের মধ্য অংশে বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই সেখানে কি তৈরি করেছে, সেখানে বিস্তৃত তৃণভূমি সৃষ্টি করেছে। যেমন উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, এই সমস্ত অঞ্চলে পশ্চিমা বায়ুর গতিপথে। তাহলে এটাও আমি অলরেডি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, এটা কিন্তু নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। তোমরা যারা ক্লাসটা প্রথম থেকে করলে নিশ্চিন্তে তোমরা এগুলো পারবে, এগুলো তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, পরের স্লাইডে কি রয়েছে দেখো, বিশেষ প্রভাব শীতকালীন বৃষ্টি, ঘূর্ণবাত ও সমুদ্র স্রোত। এর উপর পশ্চিমা বায়ু কি কি প্রভাব ফেলে, এই তিনটের উপর, শীতকালীন বৃষ্টি, ঘূর্ণবাত এবং সমুদ্র স্রোত, আমি সংক্ষেপে এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি। তাহলে ভূমধ্যসাগরের জলবায়ুর উপর কি প্রভাব ফেলে, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে বায়ুচাপ বলয় সরে যায়, ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চল শীতকালে পশ্চিম বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। এটা আমি বললাম যে কি করে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে নিয়ত বায়ুর কি সম্পর্ক, সেটার জন্য আমি আলাদা ক্লাস নেব, তখন কিন্তু আমি এটা তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো। তবুও এখন আমি সংক্ষেপে একটু বলে দিই। এখানে কি বলছে, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে বায়ুচাপ বলে সরে যাওয়ার ফলে ভূমধ্যসাগর অঞ্চলে শীতকালে পশ্চিম বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। তাহলে এটা কি ঘটনা ঘটে, আমি বললাম যে উত্তর গোলার্ধে পশ্চিম বায়ু 30 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থের মধ্যে প্রবাহিত হয়। এবার মনে করো সূর্য এখন উত্তর গোলার্ধের উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে কি হবে, অটোমেটিক দক্ষিণ গোলার্ধের উপর সূর্য তির্যকভাবে কিরণ দেবে। এই মুহূর্তে এসে এটা কিন্তু এই 30 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থের মধ্যে প্রবাহিত হবে না, তখন পশ্চিমা বায়ু চলে যাবে 35 ডিগ্রি নর্থ পর্যন্ত, এবং এটা 65 ডিগ্রি নর্থ উত্তর দিকে আর সরে যাবে। এই অংশটা এই কিছুটা উত্তরে সরে যাবে, এই কিছুটা উত্তরে সরে প্রবাহিত হতে শুরু করবে। এবং এর প্রভাবে কিন্তু কি বলছে, ভূমধ্যসাগর অঞ্চলে শীতকালে পশ্চিম বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। এই উত্তরায়ণের বা দক্ষিণায়নের ফলেই কিন্তু এটা ঘটে, ভূমধ্যসাগর অঞ্চল থেকে বৃষ্টিপাতটা হয়। আমি জানি এটা তোমাদের এই পয়েন্টটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হলো, আমি এটা ডিটেলস পড়াবো ওই ক্লাসটায়। কোন ক্লাসটায়, যেটা বলবো যে পশ্চিমা বায়ু বা নিয়ত বায়ু তার উপরে কি করে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন প্রভাব বিস্তার করে, তখন আমি তোমাদেরকে আরো ডিটেলসে পড়াবো। তাহলে এই পয়েন্টটা তোমরা আপাতত যতটুকু বুঝতে পেরেছো ঠিক আছে, বাকিটা ওই ক্লাসে বুঝে নেবে। আচ্ছা, তারপর কি বলছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, মেরু অঞ্চল শীতল বায়ু, উপক্রান্ত উষ্ণ পশ্চিমা বায়ু, মেরু সীমান্তে এই দুই বিপরীত বায়ুর সংঘর্ষে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ঘটে। এটা মেরু বায়ু পড়ানো হলে তোমরা বুঝবে, তবু সংক্ষেপে আমি বলছি। মনে করো এটা 60 ডিগ্রি নর্থ, তাহলে এই পর্যন্ত প্রবাহিত হচ্ছে পশ্চিমা বায়ু। এবার এটা মনে করো 90 ডিগ্রি নর্থ, তাহলে এখান থেকে প্রবাহিত হচ্ছে মেরু বায়ু। তাহলে মেরু বায়ু এবং পশ্চিম বায়ু উভয় এসে মিলিত হচ্ছে কোথায়, 60 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি অঞ্চলে। এই জন্য বলছে যে মেরু অঞ্চলে শীতল বায়ু, উপক্রান্ত উষ্ণ পশ্চিমা বায়ু, মেরুর সীমান্ত, এই যে সীমান্তটা তৈরি করেছে, এই দু বিপরীত বায়ুর সংঘর্ষে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের তৈরি করে। কোথায়, এই জায়গাটায়, যেখানে মেরু বায়ু এসে এবং পশ্চিমা বায়ু এসে পরস্পর মিলিত হচ্ছে, সেখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি করে। মেরু বায়ু প্রবাহ পড়া হলে তোমরা এটা আরো বেটার বুঝবে। আচ্ছা, পরেরটা কি বলছে, পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর আটলান্টিক স্রোত সৃষ্টি হয় এবং সুমেরু উপকূলে বরফ গলিয়ে নৌ পরিবহনের সাহায্য করে। এটা সমুদ্র স্রোত পড়ার সময় তোমরা পড়ে নিয়েছো, আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। তো সেখানে কি বলছে যে পশ্চিমা বায়ুর প্রভাবে আটলান্টিক স্রোত সৃষ্টি হয়, যা সুমেরু উপকূলে বরফ গলিয়ে নৌ পরিবহনে সাহায্য করে। কারণ
পশ্চিমা বায়ু যখন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এই জায়গায় যে ইউরোপের উপকূলটা ছিল, দেখো উত্তর আটলান্টিক স্রোত কিন্তু এই উষ্ণ যে পশ্চিমা বায়ুর প্রভাবে আটলান্টিক স্রোত এই পর্যন্ত এসে প্রবাহিত হয়। এই স্রোতটা উষ্ণ স্রোত, এবং তার প্রভাবে এখানে কিন্তু ইউরোপের এই উত্তর অংশ, এই জায়গাটায় যে বরফ জমে যাওয়ার কথা সেটা কিন্তু জমে না। এই পশ্চিমা বায়ু এখানে উষ্ণ স্রোতটাকে ঠেলে নিয়ে চলে আসে এই পর্যন্ত। ফলে যেহেতু এটা উষ্ণ বায়ু, উষ্ণ স্রোতকে নিয়ে চলে আসে, ফলে উষ্ণ স্রোত যখন এই অংশের উপর দিয়ে প্রবাহিত হয়, এখানে কিন্তু বরফ জমতে দেয় না, বরফকে গলিয়ে দেয়। সেই জন্য এখান থেকে জাহাজ বা নৌকা চলাচল করতে পারে। যদি পশ্চিমা বায়ু প্রবাহিত না হতো, তাহলে এই উষ্ণ স্রোতটাকে কিন্তু এই পর্যন্ত নিয়ে আসতে পারতো না। আর যদি না নিয়ে আসতে পারতো, তাহলে এটা কিন্তু বরফ জমে যেত, এখানে নৌ পরিবহনের উপযোগী পরিবেশ থাকতো না। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বায়ুমণ্ডল পড়ার সময় সমুদ্র স্রোত পড়ে নিয়েছো, সেখানে কিন্তু এই আটলান্টিক স্রোতের কথা উল্লেখ আছে। যদি না পড়ে থাকো, যদি মনে হয় যে সমুদ্র স্রোতটাও পড়িয়ে দেওয়া প্রয়োজন, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই সমুদ্র স্রোতও তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব। একবার সমুদ্র স্রোত পড়লে সেকেন্ড টাইম কিন্তু তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না, বা ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তোমাদের মনে হতে পারে 3টি মহাসাগর, অতগুলো সমুদ্র স্রোত কি করে মনে রাখবো? খুব সহজ, সেগুলো মনে রাখা পদ্ধতি আছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও জানাবে, আমি সমুদ্র স্রোত নিয়ে ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো। চলো আমরা পরের স্লাইড দেখে দিই। তাহলে প্রথম আগের স্লাইডটায় এটা আর এটা তোমরা বুঝতে পেরেছো, এই অংশটা আমি বাকি রেখেছি, বললাম পরে ক্লাসে আমি বুঝিয়ে দেবো। চলো পরেরটা আমি আবার বললাম যে এটা সারাংশ করে দিয়েছি। তাহলে পশ্চিমা বায়ু অক্ষাংশ 35 থেকে 60, তোমরা কিন্তু এটাকে 30 থেকে 60 আপাতত করতে পারো। 35টা কখন হয়? যখন, আচ্ছা 35টা কখন হচ্ছে? যখন সূর্যের উত্তরায়ণ বা দক্ষিণায়ন ঘটে তখন। নর্মালি তোমরা কিন্তু এটা 30 থেকে 60 উত্তর দক্ষিণ রাখতে পারো। আচ্ছা, প্রবাহের দিক আমি এটা কি করে বের করবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তোমরা পারবে। এবার বিশেষ নাম ওই 40 ডিগ্রি পর্যন্ত গর্জনশীল 40, তারপর ক্রোধোন্মত্ত 85 বা 50, আর তারপর 60-এর মধ্যে তীক্ষ্ণ চিৎকারকারী 60। আমি সংক্ষেপে এখানে বলে দিয়েছি। আর প্রধান বৈশিষ্ট্য কি? অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা জানো, তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য কি? মহাদেশের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত, শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রেরি পম্পাস তৃণভূমি গঠন করেছে। কেন করেছে সেটাও তোমরা জানো। তাহলে এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইটা যদি সংক্ষেপে মনে রাখো, পরে এর উপর বেস করেই তোমরা ব্যাখ্যা করে করে বড় করে পয়েন্টগুলো লিখে দিয়ে আসতে পারবে। যদি আসে পরীক্ষায় যে পশ্চিমা বায়ু সম্পর্কে কি জানো, তাহলে তোমরা কি করবে? প্রথমে লিখবে, আচ্ছা আমি এখানে একটু দেখিয়ে দিই তোমরা কিভাবে কি লিখবে। যদি পশ্চিমা বায়ু পরীক্ষায় আসে, তাহলে তোমরা প্রথমে লিখবে এখানে সংজ্ঞা। ধরো এখানে লিখছো যে বায়ু সুমেরু, আমি তোমরা জানো অলরেডি, তবু আমি একবার বলছি। এখান থেকে ধরো তোমরা লেখা শুরু করেছো যে বায়ু কর্কটীয় মকর উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় পর্যন্ত প্রবাহিত হয়, তখন তাকে বলে পশ্চিমা বায়ু। সংজ্ঞাটা তোমরা জানো ক্লাসটা প্রথম থেকে যারা করছো। আচ্ছা, তারপর আমরা এখানে কি লিখবো? অবস্থান। তাহলে উত্তর গোলার্ধে কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে, আর দক্ষিণ গোলার্ধে কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে লিখে দিলে। এরপর আমরা এখানে লিখবো দিক। তাহলে উত্তর গোলার্ধে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, ওই যে আমি এটা অ্যারোর ডায়াগ্রাম এঁকে দিয়েছিলাম, ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, কখনো ভুল হবে না। আর দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে এটা লিখে দেবে। আর শেষে এখানে লিখবে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর পয়েন্টে তুমি যেটা পারবে সেটা লিখবে, 2 নম্বর পয়েন্টে যেটা পারবে সেটা লিখবে, 3 নম্বর পয়েন্টে যেটা পারবে সেটা লিখবে। এইভাবে যতগুলো বৈশিষ্ট্য পারবে সেগুলো নোটস খাতায় লিখে রাখবে। পরীক্ষার সময় যতগুলো বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলবে ততগুলোই লিখবে। আর যদি নির্দিষ্ট সংখ্যা বলে না দেয়, তাহলে তুমি যতগুলো পারবে চেষ্টা করবে পরীক্ষায় সেগুলো লিখে আসতে। তাহলে এই ছিল পশ্চিমা বায়ু। এবার এখান থেকে বললাম শর্ট প্রশ্ন আসে, অনেকগুলো শর্ট প্রশ্ন এখান থেকে বলে দিয়েছি, যেমন গর্জনশীল 40, তারপর ওই তীক্ষ্ণ চিৎকারকারী 60, ক্রোধোন্মত্ত 50 বা 85, এগুলো কি? এগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? পশ্চিমা বায়ু তার সংজ্ঞা পড়েছি,
ও তার বৈশিষ্ট্য পড়লাম, তার অবস্থান পড়েছি, তার দিক পড়েছি এবং প্রভাব, পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের কোথায় কি ধরনের পরিবেশ সৃষ্টি হয়, কেন হয়, তাহলে এগুলো আমরা পড়ে নিলাম। এইটুকু পড়লে মাধ্যমিকের জন্য যথেষ্ট। পশ্চিমা বায়ু, এর বাইরে প্রশ্ন থাকবে না মাধ্যমিকে। তাহলে পশ্চিমা বায়ুর উপর আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। আর যদি মনে হয় যে কোনো একটি টপিকে তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই টপিকের উপরও তোমাদের জন্য আলাদা করে ক্লাস নিয়ে আসার। তাহলে আমরা নেক্সট দিন পড়বো মেরুবায়ু। সেক্ষেত্রে এই পশ্চিমা বায়ু আয়ন বায়ুর মতোই পড়বো, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সৃষ্টি কারণ। তোমরা যদি আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এই দুটো ক্লাস একবারে করে রাখো, তাহলে কিন্তু মেরুবায়ু পড়ার সময় আর খুব একটি কষ্ট তোমাদের হবে না, একবারে দেখবে পড়া হয়ে যাবে। আমি শুধুমাত্র তোমাদেরকে ধরিয়ে দিলে তোমরা নিজেরাই সংজ্ঞা বলতে পারছো মেরুবায়ু, আমাকে কিন্তু সেখানে কিছু বলতে হচ্ছে না। তবুও আমি তোমাদের সুবিধার্থে মেরুবায়ু ক্লাসটাও করাবো। তো চলো আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। এখন হয়তো ম্যাক্সিমাম তোমাদের সবার সামেটিভ, সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলছে, মন দিয়ে পরীক্ষা দাও আর ভালোভাবে পড়াশোনা করো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করো। আজকে এ পর্যন্ত।